এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান, আমি বলি সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আপনাদের দরবারে এসে হাজির হই। আর এই দুর্গাপুর বা তার চারপাশের বিভিন্ন সামাজিক সংস্থা নানা ধরনের কাজ করে চলেছেন মানুষের জন্য। কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো নির্দিষ্ট কোনো অসুখ, হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়া নিয়ে তারা কাজ করছেন, কেউ হয়তো নারী ক্ষমতায়নের উপর কাজ করছেন, কেউ গ্রামে আদিবাসীদের নিয়ে কাজ করছেন। নানান সংস্থা নানা ধরনের কাজ করে চলেছেন। অনেক ব্যক্তি মানুষও বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন, আনন্দের সঙ্গে করে চলেছেন। সেই সব সামাজিক সংস্থা বা সেই সব ব্যক্তি মানুষ যারা মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন, তাদের নিজেদের শ্রম দিয়ে বা অনেক সময় অর্থ দিয়েও, তাদেরকে আমরা আমাদের দর্শকদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই, সেই সমস্ত সংস্থা বা সেই সমস্ত মানুষজনের সঙ্গে। এর দুটো কারণ, একটা হচ্ছে যারা কাজ করছেন পেশা হিসাবে না, জীবিকা হিসাবে না, কিন্তু কাজ করছেন মানুষের জন্য নানা দিক থেকে, তাদেরকে যেমন আমরা একটা স্বীকৃতি দিতে চাই, মানুষের সঙ্গে পরিচয় করে দিতে চাই, অন্য একটা দিকও আছে। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই নিজেরা নানা ধরনের সামাজিক কাজকর্মে যুক্ত হতে চান, কিন্তু তারা ঠিক জানেন না যে তার যে ইচ্ছা যে ধরনের কাজ করার, সেই কাজ অন্য কেউ করেন কি না, বা যে কাজ হয়তো একা করা যাবে না, কয়েকজন মিলে করা যেতে, সেখানে কাদের সঙ্গে তিনি যোগ দেবেন এটা অনেক সময় বুঝতে পারেন না। আমরা সেটার দিকেও একটা ইচ্ছা থাকে যে আমাদের দর্শকেরা যারা নানা ধরনের তাদের হাতে যে বেশি সময়টুকু আছে, দৈনন্দিন প্রাত্যহিকতার বাইরে যে সময়টুকু তাদের হাতে আছে, সেটুকু যদি তারা সমাজের কাজ করতে চান, কি ধরনের কাজ করতে চান যদি তাদের থাকে, আমরা এই যে বিভিন্ন সামাজিক সংস্থা বা মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিই, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যে তারাও সেই শুধু কাজে যুক্ত হবেন, তার একটা আলাদা আনন্দ, আলাদা আরাম সেটা আমরা পাবেন। তো প্রত্যেক বুধবার বিকেল 4টে এই সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠানে আপনারা হাজির হই। আজকে কিন্তু আমরা বেশ একটু অন্য ধরনের ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমাদের খুব সৌভাগ্য যে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমি বলবো ডক্টর তাপস কান্তি ভৌমিক। নমস্কার আপনাকে। হ্যাঁ, তাপস কুমার ভৌমিক, প্রথমেই ভুল, একদম মানে ক্ষমার যোগ্য। হ্যাঁ, তাপস কুমার ভৌমিক ডাক্তারবাবু উপস্থিত আছেন। ডাক্তারবাবুর একটু পরিচয় করাবো ধীরে ধীরে। ডাক্তারবাবু দীর্ঘকাল ধরে চিকিৎসা করছেন, খুব সুখ্যাত চিকিৎসক। তারপরে কি জানি কি হলো, বলে অনেক তো ডাক্তারই হলো, এবার একটু সমাজ সেবা করতে হবে। কিন্তু আমি ওনার এই তত্ত্বটার সঙ্গে একমত নই কোনোভাবেই। আমার সবসময় মনে হয় চিকিৎসা যারা করেন, যারা চিকিৎসক ডাক্তারবাবু, তারা আসলে সমাজের কাজই তো করছেন, মানুষের জন্য তো তারাই কাজ করছেন। আমরা সবসময় বলি আমাদের কাছে ডাক্তারবাবু মানে ভগবান। ডাক্তারবাবু একবার দেখুন, ডাক্তারবাবু একটুখানি স্টেথোটা লাগাক, তাহলে আমার অনেকটা আরাম হয়ে যাবে। ডাক্তারবাবু আমি ভালো আছি, যদি ডাক্তারবাবু হ্যাঁ আপনি ভালো আছেন, এটা তত্ত্বগতভাবে এটা কতটা সাইকোলজিক্যাল, এটা কতটা মেন্টাল ইত্যাদি তর্কাতর্কি নেই, কিন্তু ডাক্তারবাবু মানে আমাদের কাছে যারা প্রধানত সমাজসেবক।
কিন্তু তবুও ডাক্তারবাবুদের মনে হলো যে না, চিকিৎসা তো করলাম, আরও কিছু কাজ করব। শেষমেশ তিনি নিজেই আমাদের কাছেই পানাগড়ে থাকেন, পানাগড়ে একটা নিজস্ব নার্সিং হোম তৈরি করেছেন, সেখানে চিকিৎসার সুবিধা আছে, খুব কম খরচেই আছে আশা করা যায়। একদম গ্রাম্য এলাকা, বুঝতেই পাচ্ছেন। না, একটা ব্যাপার আছে ডক্টর, আপনাকে বলি, ইদানিং ধরুন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, অনেক বড় বড় হাসপাতালও হয়েছে, সেই হাসপাতালগুলো ভালো চিকিৎসা হচ্ছে, যে চিকিৎসা আগে হয়তো হতো না। কিন্তু একটা সাধারণ অভিযোগ হচ্ছে যে এই হাসপাতালগুলো বড় অকারণ পয়সা খরচা করায়। খরচ বেশি শুধু বললে হবে না, মানে ধরুন প্যাথোলজিক্যাল পরীক্ষা সবগুলো হয়তো দরকার নেই, সেগুলো নিয়ে করা, এরকম একটা সাধারণ অভিযোগ বলুন অনুযোগ কিন্তু এটা আছে ডাক্তারবাবু, এটা আমি জানি না। আপনার সাথে একমত। মানে অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা প্র্যাকটিস করতাম, আমাদের মতো পুরনো যারা পন্থী আছেন, তো তারা তাদের চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা নিয়ে তারা ডায়াগনোসিস করতো, ঠিক আছে, রুগীকে দেখে এক্সামিনেশন, প্যালপেশন, অস্কাল্টেশন করে ডায়াগনোসিস করতো। তখন তো এত ছিল না, এত সুযোগও ছিল না ডায়াগনস্টিকের ব্যাপারগুলোতে। তো সেক্ষেত্রে এখন যেটা সত্যিই বলেছেন যে পেশেন্ট এলেই আগে এই টেস্টগুলো করে নিয়ে আসুন, এরকম একটা ধারণা, এবং পাবলিকেরও সেরকমই হয়ে গেছে, আগে টেস্ট লিখুন তারপরে আমাকে চিকিৎসা করুন ইত্যাদিতে আমাকে শুনতে হয় এখনও। তো আমাদের যে আইকিউ লেভেল, সেই আইকিউ লেভেলটা আছে নিশ্চয়ই এখনকার ডাক্তারদের মধ্যে নিশ্চয়ই আছে, কিন্তু তারা নির্ভরশীল হয়ে গেছে ওই ডায়াগনোসিসের উপরে, ডায়াগনস্টিক মেথডসের উপরে, যার ফলে কি চিকিৎসার খরচটা বেড়ে যাচ্ছে। মানে ডাক্তারবাবু, ডক্টর ভৌমিক, আমরা আসল ব্যাপারটা আসবো দর্শকদের কাছে, আমরা নিজেদের মধ্যে একটু গল্প করেছি এই জন্য যে দর্শকরা বুঝতে পারবেন যে ডক্টর ভৌমিক ঠিক কীভাবে গোটা ব্যাপারটা দেখেন। আমি সেই জন্যই কিছু কিছু প্রশ্ন করছি যা হয়তো অন্য সময় করতে হবে না, কারণ আমি ডক্টর ভৌমিককে যেভাবে চিনি। দেখুন, এই যে বলছেন না পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি, তাছাড়াও সাধারণভাবে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল নামে, বা আমরা তো আগে নার্সিংহোম বলতাম, পরে তো নানাভাবে এটা হসপিটাল বলেই এখন পরিচিত হয়। আমরা বলতাম সরকারি হাসপাতালগুলোর বাইরে যেগুলো সেগুলো নার্সিংহোম নাম, এরকম ছিল আমাদের সময়ের একটা ধরন ছিল। তো সেখানে নানা ধরনের, সেটা খুব খরচাবহুল হয়ে যাচ্ছে সমস্ত চিকিৎসাটা, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটা মুশকিল হচ্ছে। এবং বললাম বিনা কারণে যে প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলো হচ্ছে, আমি বলছি যে আপনি যেটা বলছেন ধরুন নির্ভরতা হতেই পারে, ক্রমশ হয়তো আপনাদের, আমি জানি না যারা আজকে যারা ডাক্তারি পড়ছেন তারা কীভাবে পড়ে, আগে সেই নারী টেপা ডাক্তার তো এখন নেই। এখন তো ডাক্তারবাবু কী বলবো, আপনি তো নিজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এত নামী খ্যাতিমান ডাক্তারবাবু। আমি হিসাব করছিলাম যে গত 5-7 বছরের মধ্যে আমার কোনো আত্মীয়ার সন্তান প্রসব স্বাভাবিকভাবে হয়নি, হয় সিজার, নয় ফর্সে বা ইত্যাদি ইত্যাদি, আপনাদের ওই বিষয়গুলো তো আমি জানি না। ঠিক। তো ডায়াগনোসিস নয়, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা বেরোলো, নিশ্চিন্ত হওয়া যাচ্ছে আরও, কিন্তু আমাদের যে স্বাভাবিক শারীরিক ব্যবস্থা, স্বাভাবিক প্রসব, সে কি উঠে গেল ডাক্তারবাবু? না, উঠে তো যায়নি, এখনো হয়, কিন্তু পার্সেন্টেজ অনেক কমে গেছে। আগে তো নর্মাল ডেলিভারি একটা প্রথম ছিল, এবার কোনো অবস্ট্রাকশন বা কোনো প্রয়োজনের ক্ষেত্রে টু সেভ দ্য লাইফ অফ দ্য বেবি, মায়ের কোনো মরবিডিটি রয়েছে, সেক্ষেত্রে আমরা সিজার করে বের করে নিতাম মাকে রিলিফ দেওয়ার জন্য বা বাচ্চাটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে পরিসংখ্যান যে প্রায় 60-70% সিজারের দিকে যাচ্ছে। এর দুটো কারণ, একটা হচ্ছে যে এখনকার যে মায়েরা আছেন তারা সব সিঙ্গেল বেবি, ঠিক আছে, তো ইউনিট সব, তো তাদের মানসিকতায় এরকমভাবে তারা লালিত পালিত যে তাদের মানসিক স্ট্রেংথ বা বাবা মা খুব বেশি কেয়ার দেয়, বুঝতে পেরেছেন, যার ফলে কি হচ্ছে আমি নর্মাল প্রসব করব, এই যে মানসিকতাটাই তাদের নড়বড়ে থাকে। আর ডাক্তারবাবুরা তো ধরুন এখন বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন, তাদের হাতে সময় খুব কম, একটা নর্মাল ডেলিভারির জন্য যে সময় তাকে দিতে হবে সেটা অনেক সময় তাদের হাতে থাকে না। তো তারা কি করে সময় বাঁচাবার জন্য ওদেরকে এনকারেজ করে যে গো ফর সিজার, মায়েরাও রাজি হয়ে যায়, অনেক ওয়ার্কিং লেডি আছে তারাও রাজি হয়ে যায়।
তো আমার মনে হয় ন্যাচারাল মেথডটাই হচ্ছে স্বাভাবিক, এবং আমি তো বেশিরভাগই চেষ্টা করতাম এবং অনেকেই আসতেন সেই কারণে আমার কাছে যে আপনি নর্মাল ডেলিভারির চেষ্টা করুন। এবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হলে অবশ্যই আমাকে সিজারে যেতে হয়। না, এটা ঠিক বলে ডাক্তার। দেখুন, আমি তো এই বিশেষ করে মাত্র আমাদের নতুন 2000 সালে শুনছিলাম যে অনেক মায়েদের নাকি এরকম একটা আছে নির্দিষ্ট কোন তারিখে প্রসব হবে সে ব্যাপারে নাকি তাদের একটা খুব ইচ্ছে, সে অনুযায়ী ডাক্তারবাবুকে বলে যে ডাক্তারবাবু আমাদের 1 জানুয়ারি হয়। আমি জানি না, তো মায়েদের দাবি মেটান ডাক্তারবাবুরা অনেক সময়। ডাক্তারবাবু, আই ডোন্ট বিলিভ যে এই যে পাঁজি পুঁথি দেখে এতে আমার বিশ্বাস নেই, কিন্তু তারা বিশ্বাস করেন। তাই তো, কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলো তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, আপনি জানেন। তো তারা এসে বলে যে এই সময় আমাকে এই দিন আমাকে করে দিতে হবে। তো যাই হোক, আমরা জানি না প্রকৃতিকে কতভাবে আমরা এমনিতেই ভীষণভাবে ভুগছি। আমরা যারা পরিবেশবিদদের সঙ্গে কথা বলি তখন বুঝতে পারি যে প্রকৃতির নিয়মকানুনকে আমরা মানব প্রজাতি প্রথম থেকে খুব দুষ্ট প্রকৃতির। তারা কোনোদিনই প্রাকৃতিক যেটুকু পেয়েছে তাতে তো সন্তুষ্ট থাকেনি, সে সবসময় আমাকে অন্যরকম করেছে। অবশ্য তা না করলে তো আমরা আগুন জ্বালানো শিখতাম কি করে, আমরা আবার চলতে ফিরতে পারতাম কি করে। এটা হয়েছে, এটা মানুষ প্রকৃতিকে না মেনে মেনে এগিয়ে গিয়ে চলেছে। জানি না শেষ পর্যন্ত কী দাঁড়াবে। তবে এমনি গল্প কথার মাঝে আমি বোঝাতে চাইছিলাম যেটা, যে আমাদের ডক্টর তাপস কুমার ভৌমিক, যিনি বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই অঞ্চলের, এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন, মানে চিকিৎসা থেকে গুটিয়ে নেননি। তিনি বলেছেন কিছুটা অতিরিক্ত সময় তার হাতে যা আছে সেটা তিনি নানা ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে থাকেন। তিনি রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত, রোটারি ক্লাবের মাধ্যমে নানা ধরনের সামাজিক কাজ করেন, আর একটি বিশেষ ধরনের কাজ করেন তিনি। সেটা ব্যাপারেই আজকে কথাবার্তা বলবো। আপনাদের যে প্রশ্ন আমরা গত 7 দিন ধরে পেয়েছি সেগুলো নিয়েও কথা বলবো, এবং ওনার দিক থেকেও আমরা কথা বলবো। এখন আমাদের দেখবেন আজকের বিষয়ের নাম দিয়েছি আমি খুব সংক্ষেপে, আমরা আলোচনা করছিলাম ডাক্তারবাবুর সঙ্গে বিষয়টার নাম দেবো কি, তো আমি সোজাসুজি দেখলাম না কিছু দরকার নেই, বিষয়টার নাম দিই হার্ট অ্যাটাক। এখন আমাদের না এই হার্ট শব্দটার মানে নিয়েই খুব গোলমাল। আমরা এই তো হৃৎপিণ্ড বলি না হৃদয় বলি, হৃদয় যেন একটা মানসিক ব্যাপার, হৃদয় ঘটিত ব্যাপার মানে তো হৃৎপিণ্ড ঘটিত না, আবার হৃৎপিণ্ড ঘটিত মানে তো হৃদয় না। তো আমি এবারে আপনার সম্পূর্ণটা, আমি অনেকটা কথা বলা হয়ে গেছে আমার, এবার সবটা আপনি বলবেন। সেটা হচ্ছে যে এই যে বাড়িতে হঠাৎ করে রাত বিরেতে বা দিন দুপুরে যদি হঠাৎ করে কেউ হার্ট অ্যাটাক হয়ে যায়, আমাদের কি করণীয় সেটা আমি বলবেন। কিন্তু তার আগে আমাদের শরীর সম্বন্ধে যদি একটু বলেন, মানে কিভাবে আমাদের এই যে আমরা বেঁচে আছি, রক্ত চলাচল হচ্ছে, আর আপনার যে সিপিআর বিষয়টা, কার্ডিও আর পালমোনারি সম্পর্ক, এগুলো যদি আমাদের মতো করে একটু বলেন ডাক্তারবাবু তাহলে সবচেয়ে ভালো হয়। না, তার আগে আমি বলিনি, আপনি যে বলছিলেন না যে সোশ্যাল সার্ভিসে, আমারটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। আমি রিপোজ নার্সিংহোম তৈরি করেছি স্বামী স্ত্রী মিলে। তো সেক্ষেত্রে গত 42 বছর ধরে আমি পানাগড়ে রয়েছি, 40 বছর সার্ভিস দিয়েছি। এই রিপোজ নার্সিংহোম গত 3 বছর হলো আমি বন্ধ করেছি। আমি তো সেলফ এমপ্লয়েড। এবার বন্ধ এই কারণে করেছি যে আমার রিয়েলাইজেশন হলো যে 24/7 আমি সার্ভিস দিয়েছি। আপনি যে সার্ভিসের কথা বলছেন তার সঙ্গে সঙ্গে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, নার্চি বলে অর্গানাইজেশন আছে যাদের তরফ থেকে আমি আজকে এসেছি, এগুলো আমার নিজের একটা ট্রাস্ট বা সোসাইটি আছে। আমার বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে, আমাদের ফ্যামিলির 3 জন স্বাধীনতা সংগ্রামী। তো তার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে আমি তাকে ইয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার আদর্শকে আমরা একটা ট্রাস্ট তৈরি করেছি, সেটাও জড়িয়ে আছি। তো এই সকলের সাথে আমি সোশ্যাল সার্ভিসের সাথে বরাবরই জড়িয়ে আছি। এবার আপনি বলবেন তাহলে রিটায়ারমেন্টের ব্যাপারটা কি, সেলফ রিটায়ারমেন্ট, এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশনের জন্য। আমি কে, আমি কেন, কি আমার দায়িত্ব, আমি কি সেটা ঠিক করতে পেরেছি, সোসাইটির কাছে যে আমি ঋণী, ঠিক আছে, সেই ঋণটা কি আমি শোধ করতে পেরেছি বা করার চেষ্টা করেছি, এই যে রিয়েলাইজেশন, এটার জন্যই আমি কিন্তু এখন নার্সিংহোম অফ করে দিয়েছি, চালু নার্সিংহোম। এটা আবার জানা ছিল না, মানে রিপোজ নার্সিং হোমটা এখন নেই, সেই 3 বছর হলো আমি অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন শুধু নামই ছিল পানাগড়, কথা বলতে রিপোজ, সেটা বিরাট কোহলি তো এখনো খেলতে পারতো,
কিন্তু সে রিটায়ার করেছে কেন? এইটা চমৎকার প্রশ্ন। এটা গাভাস্কার বলেছিলেন সবচেয়ে আগে, যে গাভাস্কার রিটার্ন করে বলেন যে আপনি এত আগে রিটায়ার করেন, এখনো 2 বছর খেলতে পারতো। হ্যাঁ, তো ওইটা বলছে ওই জন্যই তো আমি অপেক্ষা করিনি যে এখনো খেলছিস, তার চেয়ে কেন করলে এটা বলছি, ওইটা শোনার অপেক্ষা করিনি যে এখনো খেলছিস। তো আমি এখন প্রাইভেট প্র্যাকটিস করি, আমার ওখানেই নিচেই প্রাইভেট প্র্যাকটিস করি। দুর্গাপুরে আগে বিভিন্ন জায়গায় বসতাম, সেটাকে কন্ট্রোল করে নিয়েছি। আর অপারেশনগুলো যেগুলো আসে আমার কাছে মায়েরা, তাদের তো করতেই হয়, সেগুলো ওই রাজমাদে অন্নপূর্ণা যে হসপিটাল আছে ওর সাথে অ্যাটাচড আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইন্ডিয়ান অয়েল, ওর সাথে একটা পার্ট টাইম জবে আমি অ্যাটাচমেন্ট আছি। আচ্ছা, এইগুলো ছাড়িনি। মানে ওদের ডক্টর রিটেনার, যে রিটেনার ডক্টর, রাইট রাইট রাইট। 2 ঘন্টা যেতে হয় রোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সপ্তাহে 5 দিন। আমাদের দর্শকরা আশা করি আমরা যে আজকে বিশেষ অতিথিকে ডেকে নিয়ে এসে একটু অন্য বিষয়ে আলোচনা করব, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে ডক্টর তাপস কুমার ভৌমিককে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া, যে কি মানসিকতা থেকে উনি চিকিৎসা করেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। আমরা যেটা জানতে চাইছিলাম যে আমাদের শরীরটাই যে হৃদয়, আপনার এইটা সিপিআর আমরা আপনিই বলবেন, যে এই যে মানে হৃদয়ের সঙ্গে আমাদের ফুসফুসের এই যে কি সম্পর্ক, হৃৎপিণ্ড, এগুলো একটু বলুন না গুছিয়ে। আমি তো ঠিক মতো প্রশ্ন করতে পারবো না যে কিভাবে আমাদের এটার সঙ্গে চর্চা হয়। হ্যাঁ ঠিক, আপনারা যে উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা করছেন সেটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য। কেন মেডিকেলি রিলেটেড যারা আছেন, মেডিকেল ডক্টর, নার্সিং স্টাফ, টেকনিশিয়ান, তারা মোটামুটি একটা নলেজ আছে হিউম্যান বডি সম্বন্ধে। তার ফলে কি হয়, তারা এই জিনিসটা বুঝতে পারে। আর সাধারণ মানুষের হাতে তো এখন মিডিয়া রয়েছেই, গুগল বা টিপলেই তো, ইউটিউব টিপলে সবই জানতে পারে। কিন্তু মুশকিল হয় কি, তারা সেই সিপিআর বা যেটা আমি বলতে চাইছি, আজকে আমরা আলোচনা করতে চাইছি, সেটা তাদের কানের পাশ দিয়ে মাথার উপর দিয়ে চলে যায়। কিছুটা বুঝলো, কিছুটা বুঝলো না। এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলা, এই কারণে যে ইফ ইউ ডোন্ট নো দ্য নর্মাল, you cannot assess the abnormal, diagnosis করতে পারবেন না। চমৎকার বললেন। হ্যাঁ, তো সেই নর্মালটা কি? নর্মালটা আমি সাধারণ মানুষকে যেটা বলতে চাইছি, এ ধরুন এই বিল্ডিংটা, আমাদের এই আজকে এক্সপ্রেস নিউজের টাওয়ারটা কয়েক লক্ষ ইট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, স্ট্রাকচারের জন্য, পিলারের জন্য রড দিয়ে তৈরি। হিউম্যান বডি একদম সেম জিনিস। আমাদের টোটাল বিজ্ঞানীরা মোটামুটি একটা আন্দাজ করেছেন যে আমাদের সারা শরীরে প্রায় 37 লাখ ক্রোর্স সেল আছে। 37 লাখ ক্রোর্স, বাংলায় যেটাকে কোষ বলি আমরা। হ্যাঁ, সেই কোষ, প্রতিটি সেল, এই প্রতিটি সেলই কিন্তু জীবিত, এবং তারা শ্বাস নেয়, তারা খায়, তারা রেস্ট নেয়, তারা রেচন প্রক্রিয়া করে। ঠিক আছে, তারা জীবিত ইউনিট, প্রত্যেকটা ইউনিট। একটা ইট যেরকম ইউনিট, তেমনি এটাও ইউনিট। এবার ধরুন স্ট্রাকচারটা, যেটা আপনার পিলার, সেটা হচ্ছে আমাদের হাড়। এই হাড়, আমাদের শরীরে টোটাল 206টা হাড় আছে। তার মধ্যে কিছু লং বোনস আছে, কিছু শর্ট বোনস আছে, কিছু ফ্ল্যাট বোনস আছে। লং বোনস আপনারা জানেন, হাতে পায়ে লং বোনস, শর্ট বোনস আঙুলগুলোতে রয়েছে, এবং ফ্ল্যাট বোনগুলো আমাদের মাথা খুলি তৈরি করছে। আমাদের সবথেকে সেন্সিটিভ ক্রিটিক্যাল হচ্ছে ব্রেন, তাকে সাপোর্ট দেওয়ার জন্য স্কাল বোন। ঠিক আছে, যার জন্য আমরা হেলমেট পরতে বলি আর কি, মাথাটাকে বাঁচাবার জন্য। প্রকৃতি কিছুটা হেলমেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। তারপরেও যদি হয়, তারপরে হেলমেট ব্যবহার করতে বলি। মানে প্রকৃতি দেওয়া হেলমেটকে বাঁচাতে আরেকটা হেলমেট। ঠিক ঠিক ঠিক। এইবার ধরুন এই যে সেলগুলো আছে, একে তো আমাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। প্রকৃতি সেই সিস্টেমটা তৈরি করেছে। সারা শরীরে আমাদের 36 থেকে 37টা সিস্টেম আছে। সিস্টেমটা কি না, এক একজনকে দায়িত্ব দেওয়া। তুমি এক্সপ্রেস নিউজ ইয়েটা চালাবে, তুমি ব্যাংক চালাবে, এরকম এক একটা সমাজের যেরকম দায়িত্ব, তেমনি এই সিস্টেমগুলো মন্ত্রিসভা দায়িত্ব দিয়ে দিয়েছে, তুমি এটা করবে। এবার সিপিআর, যেটা সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ঠিক আছে, তো এইটা বলার আগে আমি একটু ফিজিওলজি অ্যানাটমি এই কারণে বলবো, যেমন ধরুন অ্যানাটমির ব্যাপারে যে বললাম, এবার ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, একটা করে উদাহরণ দিই। ধরুন আপনার কিডনি, যেটা রেচন প্রক্রিয়া করে, আছে ব্যাকের এখানটায়, লাম্বার রিজিয়নে, ব্যাকে। তো এটা 4-4.5 ইঞ্চি লম্বা কিডনি, এক একটা লম্বায়। এবার এর মধ্যে ন্যানো টেকনোলজি ঢোকানো আছে।
মানে যেখান দিয়ে আমাদের ইউরিনটা ড্রপ ড্রপ করে তৈরি হচ্ছে, ঠিক আছে, তো সেইখানের যে টিউবওয়েল, তাকে রেনাল টিউবওয়েল বলে, সেই রেনাল টিউবওয়েলগুলো যদি আমি এক একটা করে লম্বা লম্বা জোড়া দিই তাহলে কয়েকশো কিলোমিটার হবে। তাহলে সেইগুলো 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মধ্যে ন্যানো টেকনোলজির দ্বারা আছে। তার মানে ন্যানো টেকনোলজি কিন্তু ইনভেনশন হয়নি, আবিষ্কার হয়েছে, ডিসকভারি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ন্যানো টেকনোলজির যুগে আছি। সত্যি বিস্ময়কর, মানে মানুষ এই পর্যন্ত যা যা আবিষ্কার করেছে বলে গর্ব করে, অহংকার করে, আমাদের প্রকৃতি বহু আগে সেই ব্যাপারটা আমাদের শরীরের মধ্যে দিয়ে ক্রমশ বিবর্তনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমরা যখন এই প্রাণীতে এসেছি, এই মানব প্রজাতি হলো, মানে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এমন কোন টেকনোলজি বেরিয়েছে যা মানব প্রজাতির মধ্যে নেই। একসময় বলে না যে যা নেই মহাভারতে তা নেই ভারতে, একদম তো এইরকম চমৎকার বলছেন আপনি, বলে আর একটু শুনি আমরা। হ্যাঁ, তো এই যে অ্যানাটমির সম্বন্ধে আপনাকে একটু উদাহরণ দিলাম, এবার একটা ফিজিওলজির উদাহরণ দিই। ফিজিওলজি মানে কতগুলো সিস্টেম, সেই সিস্টেম আমাদের কতগুলো ভাইটাল অর্গানস আছে, সেইভাবে সিস্টেম তৈরি করে দিয়েছে। এবার আমাদের বেঁচে থাকতে গেলে, না তার আগে উদাহরণটা দিয়ে দিই। ধরুন একটা মসকুইটো বাইট, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু হঠাৎ করে আপনি এরকম করে একটা থাপ্পড় মারলেন, কি না এখানে একটা মশা আপনাকে কামড়েছে, আপনি কিন্তু আমার দিকেই তাকিয়ে আছেন। এখান থেকে সেটা অ্যাফারেন্ট নার্ভ দিয়ে চলে গেল ব্রেনে, ঠিক আছে, সিগন্যাল চলে গেল, ব্রেন সেটাকে অ্যানালিসিস করলো এবং বলল আপনার হয়তো বাঁ হাতে মশাটা বসেছে, ও ডান হাতকে ইফারেন্ট সিস্টেম দিয়ে, নার্ভ দিয়ে ও অর্ডার দিল যে ডান হাত, বাঁ হাতের পেছন দিকের এখানে তোমার কিছু একটা আছে, সামথিং বাইটিং ইউ, অথবা কোনো কেউ খোঁচা দিয়েছে বা কিছু ব্যথা পেয়েছেন, আপনি কিন্তু আমার দিকে তাকিয়েই এটা করলেন। তার মানে আমরা যে আজকে কত সেন্সর বলি না, সব কত রকমের সেন্সর, তো এই তো প্রকৃতি আমাদের মানব শরীরে যা সেন্সর বসিয়ে রেখেছে তার তো তুলনাই হয় না। একদম একদম চমৎকার। তারপর ডাক্তার ভালো লাগছে। এইবার আমাদের বেঁচে থাকতে গেলে কি কি চাই? 3টে জিনিস চাই এসেনশিয়াল। একটা হচ্ছে অক্সিজেন চাই, একটা ওয়াটার চাই, আরেকটা এনার্জি চাই। পৃথিবীতে একটা এনার্জি আরেকটা এনার্জি রূপান্তরিত হয়, তাহলে এই 3টে জিনিস চাই। জল তো আমাদের কাছে আছেই, এবার অক্সিজেন সেটাও বাতাসে আছে, 78% নাইট্রোজেন, 20%-এর মতো অক্সিজেন, আর 1 to 2% কার্বন মনোক্সাইড গ্যাস আছে। এবার সেটাকে আপনি গ্রহণ করবেন কি করে, তার জন্য একটা সিস্টেম চাই। এবার সেই অক্সিজেনটা আপনি গ্রহণ করছেন ভায়া রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে তো। এইবার আপনি এনার্জিটা কোথা থেকে পাবেন? এই যে ফুড, অয়েল, যেরকম আমার মোটরসাইকেল বা কারের জন্য, 4 হুইলারের জন্য অয়েল, তেমনি আমার ফুড হচ্ছে অয়েল, আমাকে এনার্জি দেবে। আপনি সব রকমের ফুড খেলেন, পৃথিবীতে সব রকমের প্রকৃতির সৃষ্টি করেছে, আপনি উচ্ছে করলাও খেতে পারেন, আপনি আমও খেতে পারেন, মিষ্টি আম সুস্বাদু, কি খাবেন সেটা আপনার উপর নির্ভর করছে, ডিপেন্ডস আপন ইউ, ঠিক আছে। এবার এগুলো যখন আমরা খেলাম, সেটার থেকে যে আমার খাদ্যরসটা যেটা আছে সেটাকে গ্রহণ করব এনার্জি, সেটার জন্য ডাইজেস্টিভ সিস্টেম আছে। আমি মুখ দিয়ে খেলাম, পুরো ডাইজেস্টিভ সিস্টেম হলো, যেটুকু আমার খাদ্যরস আমি গ্রহণ করে নিলাম, সেই খাদ্যরসের মধ্যে কি কি থাকবে? মিনারেলস, ভিটামিনস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো সব গ্রহণ করলাম, গ্রহণ করে রক্তে মিশিয়ে দিলাম, আমি এনার্জি পেয়ে গেলাম। একটুখানি এই ফাঁকে আরেকটু শিখিয়ে দিন না। হ্যাঁ, ধরুন এই যে এনার্জি, এই কার্বোহাইড্রেট থেকে কিছু এনার্জি তৈরি হয়, ফ্যাট থেকে কিছু এনার্জি তৈরি হয়, সবগুলো আলটিমেটলি গ্লুকোজ, ভেঙে 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 গ্লুকোজ, এবং গ্লুকোজটা হচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল আর কি, সেই জন্য সহজ পাচ্ছ সেই গ্লুকোজটা। যেমন দেখেছেন প্লেয়াররা মাঝে মাঝে গ্লুকোজের জল খায়, মানে রেডিমেড এনার্জি পাওয়ার জন্য, ঠিক আছে। এইবার হয়ে গেল, এবার যা হলো, এবার বাই প্রোডাক্ট কিছু কারখানায় যেরকম তৈরি হয়, সেই বাই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, যেটা ওয়েস্ট প্রোডাক্ট, আমার শরীরে কাজে লাগবে না, বরঞ্চ আমার ক্ষতি করবে। সেগুলো কি? 2 রকমের বাই প্রোডাক্ট, একটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে লিকুইড। লিকুইডটা তো ইউরিন হয়ে, কিডনি হয়ে বেরিয়ে চলে গেল, আর সলিড প্রোডাক্টটা স্টুল হয়ে বেরিয়ে চলে গেল, আমি আমার খাদ্যরস পেয়ে গেলাম।
এবার এয়ার থেকে আমি এইখানে ডাক্তার মানে একেবারে ছেলে মানুষই ধরনের প্রশ্ন হচ্ছে, কিন্তু আমাদের দর্শকদের দিক থেকে তাকে বলছি, এই যে ধরুন আমাদের বর্জ্য মানে সোজা বলছি আমাদের যে মলত্যাগ, আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, হ্যাঁ এইটা বেরোচ্ছে, এইটা কিন্তু আবার দেখছি গাছগাছালির জন্য আবার একটা চমৎকার খাদ্য হিসেবে। অর্থাৎ এই বর্জ্যটা সবটাই বর্জ্য ছিল কি শরীরের পক্ষে, না কিছু অতিরিক্ত ছিল বলে বেরিয়ে গেল? আমি সোজাসুজি ওটা আমাদের দূষিত প্রোডাক্ট, আমাদের হচ্ছে আমাদের কাছে দূষিত, যেটা অন্যের কাছে উপকার, যেটা অন্যের কাছে উপকার। মানে এরকম যে প্রাণী থাকতো বা গাছই আছে যে কার্বন ডাই অক্সাইড নেয়, এই যে প্রকৃতির যে অদ্ভুত ব্যাপার যে আমার যেটা চাই সেটা তুমি দাও, আর আমার যেটা চাই না তুমি নাও। আমি যে আমার বর্জ্যটা কিন্তু ওর পক্ষে মানে খাদ্য চমৎকার। এটা হচ্ছে প্রকৃতির নির্ভরশীলতা। দর্শকদেরকে বলছে একটু অন্য বিষয়, কিন্তু ডাক্তারবাবু এত সোজা সরলভাবে বলছেন। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর, প্রথমে ভুল বলেছিলাম, আসল নাম হচ্ছে ডক্টর তাপস কুমার ভৌমিক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কিন্তু নানা ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে আছেন। একেবারে বিশেষভাবে একটি বিষয় আজকে আমরা আলোচনা করবো, তার ভিডিও দেখাবো আপনাদের, কিন্তু তার আগে ডাক্তারবাবুর কাছে আমরা একটু সাধারণভাবে জেনে নিই যে আমাদের শরীরের এই যে চলন দৈনন্দিন সেটা কিভাবে হয়, তার চমৎকার করে বলছেন, তার একটু শুনে নিই আমরা। হ্যাঁ, তো এটা যে এই যে সিপিআর যেটা বলবো, তার মধ্যে রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড হার্ট, মানে যেটা আমরা পালমোনারি বলি, পালমোনারি শ্বসন যন্ত্র, আর হার্ট বলতে আমরা যেটা কার্ডিয়াক বলি, ঠিক আছে? এগুলো হচ্ছে ল্যাটিন টার্ম আর কি। হ্যাঁ আমাদের ল্যাটিন টার্ম। এই দেখুন, আমি আপনাকে বলছিলাম না যে আমাদের কিছু তো সব শব্দের তো ঠিক আমাদের মতো করে বাংলা হবে না, একটা মেডিকেল টার্ম ওটাই আমাদের ভাষার মধ্যে, ওরকম ভাবে করে লাভ নেই, গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, আমি হার্ট বললেই বুঝি, আমি যদি বলি আমার স্পিনের ডাক্তারবাবু ব্যথা হচ্ছে, এটার কোনো মানে হবে না। রাইট। হ্যাঁ, তো এবার দেখুন এই যে সিপিআর, এর সম্বন্ধে কিছু ডাটা দিই। আমাদের ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় মোর দ্যান 7 লাখ হার্ট অ্যাটাক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে 7 লাখ পার ইয়ার। এবার তার মধ্যে লেস দ্যান 5% লোক, মানে 7 লাখ কিন্তু মোট জনসংখ্যার 5%, সেটা কিন্তু কম না। মোট জনসংখ্যার 5% হার্ট অ্যাটাক হয়, মানে তো এটা সব বয়সে হয় ডাক্তারবাবু। এখন তো পোস্ট কোভিড সিচুয়েশনে আমরা আর্লি মিডল এজেড পার্সনদের দেখছি, যেটা হওয়া উচিত। আগে আমরা ভাবিনি যে আগে তো একটু বেশি এজেড হলে, এখন মিডল এজেড পোস্ট কোভিড। একটা বলবেন এক ফাঁকে একটুখানি, মানে আমার নিজেরও কৌতূহল আছে, আমাদের দর্শকরাও গত 7 দিন ধরে আমাদের মাথা খারাপ করে দিয়েছে প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে ডাক্তার, এই যে আমরা বলে নেই যে আমরা দিয়েছি হঠাৎ বিপদ, বাড়িতে হঠাৎ বিপদ হলো, এখন একটা আমরা বলি স্ট্রোক হয়েছে, আরেকটা বলি হার্ট অ্যাটাক হয়েছে। খুব সংক্ষেপে এটুকু কি করে বলে দেওয়া যায়? লক্ষণ তো কার্ডিয়াক রিলেটেড, আর স্ট্রোক হচ্ছে ব্রেন রিলেটেড। ঠিক আছে, অনেক সময় হাই প্রেশার যদি হয়ে যায়, লক্ষণে মানুষ হঠাৎ করে বসেছিল, চা খাচ্ছিল, হঠাৎ শুয়ে পড়লো, বলে ঘামছে, এমনি তো লোকে বুঝতে পারছে না, মানে স্বাভাবিক লক্ষণগুলো কি কি হবে? এবার স্ট্রোকটা হচ্ছে মানে আমাদের ব্রেনের সার্কেল অফ উইলিস বলে একটা ব্লাড সার্কুলেশনের জায়গা রয়েছে, ওটা একটু উইক। তো ওটা যদি প্রেশার আপনার হাই হয়, আপনি যদি মনিটরিং ঠিক মতো না করেন, অবজ্ঞা করেন, অবহেলা করেন, বা রং ট্রিটমেন্ট হয়, হাই প্রেশার হয়ে গেলে ওখানটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে রক্ত জমাট বাঁধে আমাদের ব্রেনে, এবং স্কাল যেটা বললাম এটা তো একটা সলিড, তো বাইরের দিকে আর আসতে পারে না, সেই রক্তটা তখন ব্রেনের কোনো অংশে চাপ দেয়। চাপ দিলে পরে সেই ব্রেনের অংশটা আমার শরীরে যে অর্গানটা রিপ্রেজেন্ট করছে, ধরুন পা রিপ্রেজেন্ট করছে, হাত রিপ্রেজেন্ট করছে, তাহলে সেই জায়গাটা প্যারালিসিস হয়ে যাবে। আচ্ছা, এটা হলো স্ট্রোক, মানে অবশ হয়ে যাচ্ছে, এখানে রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে, রাইট, সেখানে প্রেশার ক্রিয়েট করছে। আর অন্যদিকে হার্টের তো প্রথম লক্ষণ হচ্ছে একটা ব্যথা আপনার বোধ হয়, তাই না? আমি নিজে এই ব্যাপারে পরে কথা বলবো, আমি নিজে আবার স্টেন বসানো আছে, আমি জানি আবার প্রাথমিক অবস্থাটা কি হয়েছিল। ডাক্তার, তারপর এখন এই যে মানে ধরুন একটা মানুষ মারা গেছে, তাকে আমরা বাঁচাতে পারি, ঠিক আছে? তো কি করে বাঁচাতে পারি? মারা গেলে কি করে বাঁচানো যাবে? হ্যাঁ, সেটাই তো বলতে চাইছি আমি। আমাদের একটা লোক মারা গেছে, ডাক্তারকে ডাকেন আপনারা, যখন বুঝতে পারেন না, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, সারা শব্দ দিচ্ছে না, তাহলে সে মারা গেল।
এবার আপনি ডাক্তার ডাকলেন, ডাক্তার যতক্ষণে এলো ততক্ষণে আর সেটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেল এবং মারা গেল। এগুলো দেখবেন 2 ঘন্টার পরে তারা কিন্তু সার্টিফিকেট ইস্যু করে, তার আগে করে না। ঠিক, তার মানে সেখানে একটা পয়েন্ট আছে যে রিভার্সিবল হতে পারে, সেখানে একটা গোল্ডেন টাইম আছে 5 থেকে 7 মিনিট। আপনি 5 মিনিট ধরুন, এই 5 মিনিট গোল্ডেন টাইম, এইটুকু সময়ের মধ্যে যদি আপনি সিপিআর জানেন এবং সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আমি সেই মৃত মানুষটাকে বাঁচাতে পারি। দেখুন প্রিয় দর্শকরা, একটা অত্যাশ্চর্য ব্যাপার, মৃত মানুষকে বাঁচিয়ে তোলা ভাবা যায় না, কিন্তু সময়টা খুব জরুরি। আমরা যেমন বলি সময় মতো চিকিৎসা হলে তাড়াতাড়ি সারে, এরকম একটা বলছি, এক্ষেত্রে সময় মতো ব্যবস্থাপনাটা হলে পরে কিন্তু এই আপনার কাছে রুগী, কিন্তু কাছে রুগী এই জন্য বলছি যে এই কাজটা তো করতে পারে একমাত্র কাছের মানুষ। কিভাবে করলে কি হয় আমরা সেগুলো দেখাবো। আচ্ছা, আমরা কি একটু ভিডিও দেখে নেবো না? আপনি আগে একটু বলে নেবেন, তারপরে ভিডিও দেখাবো। হ্যাঁ, ভিডিও দেখে নিতে পারেন। না, তাহলে আপনার সুবিধা হবে কিনা বোঝার জন্য যে সিপিআর নিয়ে যখন আমরা চলে আসলাম। আচ্ছা, একটুখানি আমি ওই ব্যাগটা আনতে হবে, পুতুল যেটা দেখাবো। আচ্ছা, সেটা দেখছি আমরা। আমি বলছি যে আমরা দেখবো, আর আমাদের ডাক্তারবাবুর একটা বড় ব্যাগ বোধহয় রাখা আছে, সেখান থেকে উনি কিছু ইনস্ট্রুমেন্ট বের করবেন। হ্যাঁ, ওইটাই তো দেখাবো। ও আচ্ছা, দেখছি, আমরা চেষ্টা করছি ডাক্তারবাবুর ব্যাগটা দেখে যদি আমরা জোগাড় করতে পারি। ডাক্তারবাবু আরও কিছু সরঞ্জাম নিয়ে এসেছেন, কিন্তু আমাদের স্টুডিওতে ব্যবস্থাপনা করা একটা মুশকিল। যদি দেখছি আমরা ডাক্তারবাবুর ব্যাগের থেকে, আমরা একটু ভিডিওটা দেখতে থাকি, তার মধ্যে দেখি যদি ব্যাগটা আমরা করতে পারি কিনা। না, একটা ডাক্তারবাবু, আমি ইদানিং একটা অন্য রোগীর ক্ষেত্রে যে দেখছিলাম জিনিসটা, যে একটা পরীক্ষা ডাক্তারবাবু দিয়েছেন, যেটা আমি যা বুঝলাম এই, আচ্ছা আমরা অলরেডি ভিডিও দেখছি, কিন্তু আপনি বলবেন যে হার্ট আর ওই ফুসফুস এই দুটোর সম্পর্ক কি, কতটা কি আছে, কি একটা পরিমাপ করা যায়, সেটা একটা ব্লাড টেস্ট নিয়ে। এটা আমি বলি আপনাকে। আমাদের যে অক্সিজেন যেটা বললাম, আমাদের মেইনলি কার্ডিও পালমোনারি। কার্ডিও এটা ল্যাটিন টার্ম, কার্ডিও হচ্ছে হার্ট, পালমোনারি হচ্ছে লাংস, রেসপিরেটরি সিস্টেম। রিসাসিটেশন মানে টু রিভাইভ, মারা গেছে বা ধর্মঘট করেছে, আমি আর চলবো না, তাকে বাবা সোনা করে বিভিন্ন টেকনিকের মাধ্যমে তাকে আবার রাজি করানো। কিন্তু টাইম ইজ দ্য ফ্যাক্টর, গোল্ডেন টাইম, যেটা 5 মিনিট বললাম। একটা মানুষ ধরুন রাস্তাঘাটে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, আমরা তখন কি করি? সবাই মিলে মানবিকতার খাতিরে আমরা তার কাছে ছুটে যাই, তাকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমাদের ল্যাক অফ নলেজের জন্য আমরা টাইমটা ওয়েস্ট করি। সেখানে যদি কেউ সিপিআর জানে, এবং যেটার জন্য আজকে আমি সাধারণ মানুষকে অ্যাওয়ার করতে চাই, যে যদি সবাই মোটামুটি সিপিআর জানে, সঠিক সময়ে সঠিক জায়গায় যদি দিতে পারে সময় মতো, তাহলে উই ক্যান সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। ঠিক আছে? এই যে আমরা ভিডিও দেখছি, আমরা দেখতে পাচ্ছি আপনি কোনো একটা বোধহয় মানুষ না, মনে হচ্ছে কোনো পুতুল, হ্যাঁ পুতুলকে দিয়ে আপনি দেখছেন, এবং হার্টে পাম্প। ওটা দেখিয়ে দেবো, এখানে দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। আচ্ছা, দেখছি সম্ভব, মানে আমাদের স্টুডিওর অ্যারেঞ্জমেন্টও করে আপনার ব্যাগটা দেখছি, আমি যদি পাই ব্যাগটা নিয়ে আসলে আমি করে দিতে পারি। হ্যাঁ, এখন সিপিআর এটা বোধহয় ডাক্তারবাবু আমাদের একটু অসুবিধা হবে, আগে হলে আমি করে নিতাম। হ্যাঁ, এখন বোধহয় একটু অসুবিধা হবে। তা আমরা বরঞ্চ ভিডিওগুলো আর একটু দেখি স্পষ্টভাবে, তাতে আপনি কিছুটা বলুন আমাদের, তাতে আমরা বুঝতে পারবো যে আমরা এই যে প্রাথমিকভাবে আমরা কি করবো। এই যে আপনি এই জায়গাটা সিপিআর যেটা বললাম, মানেটা বললাম আপনাকে, ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ফার্স্ট এইড। একে বিএলএসএ বলতে পারেন, বেসিক লাইফ সাপোর্ট। ঠিক আছে? ইট ইজ এ এমার্জেন্সি প্রসিডিওর বাই হুইচ উই provide oxygen to the vital organs and maintain circulation. এই হচ্ছে এটা ডেফিনিশন। এটা কি এটা কি আপনি ওই মুখ আপনার ফু দিচ্ছেন কোন মুখে, সেটাও বলবো আমি। না, এটা এখন দেখলাম আমি, সেই জন্য ওটা বলবো একটা করে। এখন আমি এয়ার থেকে অক্সিজেন নিচ্ছি বাঁচার জন্য, আমার যেটা চাই রেসপিরেটরি সিস্টেম দিয়ে ব্লাডে মিশে গেল। এবার হার্ট এবং টোটাল যে সার্কুলেটরি সিস্টেম, এটা হচ্ছে কার্ডিও পালমোনারি কার্ডিয়াক, ইট ইজ এ সেন্ট্রাল পাম্পিং স্টেশন। হার্টটা এটা একটা ক্লোজ চেম্বার। ঠিক আছে? আমার যখন হার্ট পাম্প করলো, তখন আমার
পরিশুদ্ধ রক্ত, অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে ডিস্ট্রিবিউশন হয়ে গেল। ঠিক আছে, এবার ওখানে এক্সচেঞ্জ অফ গ্যাস হচ্ছে, হয়ে অক্সিজেন নিয়ে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছে। এবার সেই দূষিত রক্ত মানে ডিঅক্সিজেনেটেড যেটা ব্লাডটা, সেটা তো আবার উঠে আসতে হবে। আমাদের যে পায়ের কাপ মাসেল, সেটা হচ্ছে আমাদের নিচের হার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচের হার্ট অত্যন্ত জরুরি কথা। হ্যাঁ, তো সে পাম্প করে, ওই জন্য বলে না হাঁটা চলা, দৌড়ঝাঁপ করবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, কেন? সে দূষিত রক্তটা আবার হার্টে পাঠিয়ে দিল ফর অক্সিজেনেশন, ফ্রেশ। এই সার্কেলটা চলতে থাকে, মানে আবার ফিল্টার হয়ে আবার ফিল্টার হয়ে আবার হলো। ঠিক আছে, তো এইবার এটা হচ্ছে আমাদের কাপ মাসেল। মাসেলটা এইটা হচ্ছে আমাদের পেছন, এখানের হার্ট, সেকেন্ড হার্ট বলতে পারেন আমাদের শরীরের। বাহ, চমৎকার একটা বললেন। ও ওখান থেকে দূষিত রক্তটাকে হার্টে পাম্প করে দেবে, হার্ট আবার পরিশুদ্ধ করে লাংসের থেকে আবার অক্সিজেন নিয়ে সেটা আবার সারা শরীরে দেবে। তাহলে প্রত্যেকটা সেলে সেলে আমার অক্সিজেন যাচ্ছে। হার্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা পরিবহন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, এইবার সিপিআরে কি হয়? ধরুন একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি অফিস যাচ্ছে না, তার আগে বলিনি যে এই যে টোটাল সিপিআরটা হয় 100 ভাগের মধ্যে 70 ভাগ হয় বাড়িতে, 20 ভাগ হয় পাবলিক স্পেস, স্ট্রিট, রাস্তাঘাট, অফিস স্পেস, আর 10 ভাগ হয় হাসপাতালে। এই ঘটনাগুলোটা ঘটে। ওই যে বললাম 7 লাখ, তার মধ্যে এটা হচ্ছে। তাহলে মেইনলি হচ্ছে বাড়িতে আর পাবলিক স্পেসে। ঠিক ঠিক। এবার 10% যেটা হাসপাতালে হচ্ছে, সে তো এখানে ডাক্তারবাবুরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, ডাক্তার আছে, ওখানে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো পাবলিক স্পেসে এবং বাড়িতে। ইউ আর অ্যালোন, আপনার একজন নিকটাত্মীয় বা বাবা মা যেই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। একজন সুস্থ স্বাভাবিকভাবে আপাত দৃষ্টিতে সুস্থ মানুষ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল আপনার চোখের সামনে, আপনি কি করবেন? তাকে এই জল নিয়ে নিয়ে গরম চা খাইয়ে দে, গরম দুধ খাইয়ে দে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে, গাড়ি ডাক, এই করতে করতে ইউ হ্যাভ ওয়েস্টেড টাইম, দ্যাট গোল্ডেন টাইম চলে গেছে। তাহলে যদি আপনি জানেন সিপিআরটা, তাহলে কি হবে? আপনি ইউ ক্যান সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। এখন কি ইন্ডিকেশনটা কি, কোথায় কোথায় ইন্ডিকেশনটা কি, লক্ষণটা কি, কোথায় কোথায় করব? এখন ইন্ডিকেশন বলছে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে, এয়ারওয়ে অবস্ট্রাকশন। কার্ডিয়াক অ্যারেস্টের মতো রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, শ্বাসের যে কোনো এয়ারওয়ে, একটা ফরেন বডি অবস্ট্রাকশন হলো, এয়ারওয়ে অবস্ট্রাকশন হলো। ড্রাউনিং হতে পারে, মারা গেল ছেলেটা, চোখের সামনে ডুবে মারা গেল, সঙ্গে সঙ্গে আপনি তুললেন আপনার গোল্ডেন টাইমের মধ্যে। আপনার ইলেকট্রিক শক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল ইলেকট্রিক শকে। আপনি ড্রাগ রিয়াকশন বা ড্রাগ অ্যালার্জিতে ওভারডোজ হতে পারে। যে কোনো এইসব যে কোনো কারণে আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে হার্ট আর চলবে না, থেমে গেছে। হার্ট না চললে লাংসে তো অক্সিজেনেশন আর হচ্ছে না, ঠিক আছে, সার্কুলেশনে হচ্ছে না। এইবার আপনি অ্যাসেস করবেন কি করে? আমি সেটা বলবো, অ্যাক্ট নাও, ACT, অ্যাক্ট নাও। তাহলে মানে এক্ষুনি দেরি করা যাবে। হ্যাঁ, সেটা মনে রাখার জন্য, সাধারণ মানুষের মনে রাখার জন্য বললাম। অ্যাক্টের এ ফর অ্যাসেসমেন্ট, সি ফর কল ফর হেল্প, ঠিক আছে, আর টি হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে পরে আসছি। আগে আপনি অ্যাসেস করবেন। কি করে অ্যাসেস করবেন? একটা মৃত মানুষের, এই যে ডাক্তাররা যায়, বুকে স্টেথো বসায়, তারপরে দেখবেন এখানে একটু হাত দিয়ে দেখে, পালস দেখে, সব কিছু দেখে চোখটা দেখে লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে, পিপলটা ডাইলেটেড হয়ে যাবে। এই 3টি জিনিস যদি, এবং আনকনসাস থাকবে, এইগুলো যদি দেখে তাহলে মৃত, গোল্ডেন টাইমের পরে কিন্তু। এবার আপনি অ্যাসেস করবেন। কি করে অ্যাসেস করবেন? সবার আগে একটা মাথায় রাখতে হবে যে আপনি সিপিআর দিচ্ছেন, ইউ আর দ্য কি পারসন, কিন্তু ইউর সেফটি ইজ অলসো ভেরি, ঠিক আছে, ভেরি মাচ নিডেড। তো এখন আপনি নিজে এবং যাকে সিপিআর দেবেন তার দুজনেরই সেফটিটা সবার আগে চিন্তা করবেন। এক জায়গায় আগুন লাগলো, আপনি ছুটে গেলেন, একটা লোক ধপ করে সে আগুনের ইয়েতে পড়ে কার্ডিয়াক অ্যারেস্ট হলো, আপনি ওইখানে বসেই কি কার্ডিয়াক মেসেজ দেবেন? নিশ্চয়ই ঠিক। তো ডাক্তারবাবু যদি বীজাণু মুক্ত না হন, তিনি যদি সেফ না হন, তাকে আপনার মানে যে সোর্স অফ যে ইয়েটা আছে, আগুন হোক, যেই হোক, বা একটা মানে কোনো একটা যন্ত্রের সামনে সে পড়ে গেছে, ঘুরছে চাকা, ওখান থেকে সরিয়ে নিয়ে আসুন, ঠিক আছে। আপনাকে ধরুন একটা সাপ কেটেছে,
কেটে কুণ্ডলি পাকিয়ে আপনার বগলের নিচেই রয়েছে, ঠিক আছে? আপনি ঝাঁপিয়ে পড়লেন ওকে কার্ডিয়াক অ্যারেস্ট দেওয়ার জন্য, সাপ তো আপনাকে আদর করে দেবে একটু, ঠিক ঠিক আছে? তাহলে আপনি চারিদিকটা দেখে নেবেন যে এটা সেফ জায়গা কিনা। আপনি তাকে সরিয়ে নিয়ে আসুন, সোর্স অফ যে ইয়ের থেকে সরিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে কোথায় রাখবেন না একটা ফ্ল্যাট ফার্ম, ঠিক আছে, একটা শক্ত জায়গায়, একটা সেফ, একটা ফার্ম অর হার্ড এবং ফ্ল্যাট হতে হবে, সেখানে পেশেন্টকে সরিয়ে নিয়ে আসুন। একটা কথা এখানে আপনি বলছেন, ধরুন বাড়িতে এরকম কিছু বিপদ, বিছানার উপরে হলো, বিছানায় নেবো না মেঝেতে নেবো? একদমই না, বিছানা তো নরম, গদিও আছে, হ্যাঁ সে বলছি, সেখান থেকে মেঝেতে নামিয়ে নিয়ে নেবেন। স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলো, এটা প্রিয় দর্শকরা আশা করি ভালো করে শুনছেন, যে যদি ঘটনা ঘটে আমরা আরো খুঁটিনাটি বলবো, ডাক্তারবাবু আরো অনেক খুঁটিনাটি। স্ট্রিট অ্যাক্সিডেন্ট হলো, আপনি কি সেই মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনি ওখানে হার্ট পাম্প দেবেন? অবশ্যই না, আরো তো গাড়ি ঘোড়া আসছে। আপনি তাকে সাইডে নিয়ে চলে আসুন সেফ জায়গায়, ঠিক আছে? নিজে দেখে নিন যে ইলেকট্রিক শকের যে পেশেন্টটা, তার গায়ে এখনো টাচ করে আছে কিনা তারটা, সেটা তো না দেখে আপনি ঝাঁপিয়ে পড়লেন, তো সেখানে দেখে নিয়ে সুইচ অফ করে দিয়ে যাই হোক যেভাবে হোক সেফ জায়গায় নিয়ে আসুন। এবার তাকে সুপাইন পজিশন, সুপাইন মানে চিত, ঠিক আছে, সুপাইন পজিশন, উপর হয়ে না, না উপর হয়ে না, আচ্ছা হ্যাঁ সোজাসুজি ভাবে আমাদের দর্শকরা বুঝে যায়, চিত হয়ে শুয়ে দিলেন সেফ ফার্ম অর হার্ড এবং ফ্ল্যাট জায়গায়, তার মানে মেঝে, বেশ রাস্তার ধার, যেখানে হোক শক্ত জায়গায় শুয়ে দিলেন। এবার কি করবেন, আপনি অ্যাসেস দ্য পেশেন্ট, যে ইট ইজ এ কেস অফ সিপিআর, এটা একটা কেস অফ কার্ডিয়াক অ্যারেস্ট। কি কি দেখবেন, মৃত মানুষের যা যা হয়, নাম্বার 1 হচ্ছে আনকনসাসনেস, সে অজ্ঞান থাকবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে অ্যাপনিয়া, মানে তার নিঃশ্বাস পড়বে না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নাম্বার 3 হচ্ছে অ্যাবসেন্স অফ পালস, পালস থাকবে না। 3টে, এরপরে সায়ানোসিস হতে পারে, আর ডাইলেটেড অফ দ্য পিউপিল হতে পারে। আচ্ছা এই জায়গাটা বলুন, এইখানে নার্ভটা দেখা ভালো না এইখানটা দেখাটা ভালো? পালস আমি বলে দিচ্ছি, সেটাও বলছি। সুবিধা যেহেতু হার্ট আপনার পেশেন্টটা গ্যাসপিং করছে, বড় বড় শ্বাস নিচ্ছে, মৃত্যুর আগে যেটা নেয়, সেটাকে কিন্তু আমরা স্বাভাবিক নিঃশ্বাস বলবো না, না, ঠিক আছে। তাহলে আমি পেশেন্টটাকে অবজার্ভ করব, অবজার্ভ করার হাতে কিন্তু সময় কম আছে, আপনার 5 মিনিট, তার মধ্যে 5 থেকে 10 সেকেন্ড আপনি পেশেন্টটা মানে কনসাস কিনা, কোনো কনসাস পেশেন্টের সিপিআর দেওয়ার দরকার নেই, তাহলে কনসাস কিনা আপনি তাকে বললেন, হ্যালো হ্যালো মিস্টার, আর ইউ ওকে, আর ইউ ওকে। আপনি যদি জানেন রাম, রাম তুমি ঠিক আছো, জিভ দেখাও, আপনি গালে 2টো থাপড় মারলেন, ঠিক আছে, ও কোনো রেসপন্স করছে না, এটা 4-5 সেকেন্ডের মধ্যে। কিন্তু এবার দেখতে হবে পালস, ডাক্তাররা তো পালস এখানে দেখে, ঠিক আছে। তো এই পালসটা তখন আর পাওয়া যাবে না, কেননা হার্ট তো তখন বন্ধ, ঠিক। তখন ইউ শুড গো ফর ক্যারোটিড পালস, ক্যারোটিড পালস, এইটা তবে ব্রেনের কাছে, হার্টের কাছে, সেই জন্য এইটা পাওয়া যাবে, ঠিক আছে, এই ক্যারোটিড পালস। সেটাও আবার আপনি চাইল্ডের ক্ষেত্রে আবার অন্য জিনিস দেখতে হবে, সেটা আমি আসছি পরে। তো এটা দেখলেন আনকনসাস আছে কিনা, ঠিক আছে, আনকনসাস আছে, ওকে নিঃশ্বাস দেখলেন, চেস্ট ওঠানামা করছে কিনা, ঠিক আছে। তো আমি তো ডিটেলস বলছি, কিন্তু দেখতে হবে 5 সেকেন্ড 7 সেকেন্ড। একটা কথা এর মধ্যে দর্শকরা আশা করি উৎসাহ পাচ্ছেন, ডাক্তার আমাদের হাতে সময় কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে, এবার কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, অনেকগুলো প্রশ্ন এর মধ্যে বাকি হয়েছে, যে এক নম্বর হচ্ছে যে এই যে বলছেন সিপিআর আমি শিখবো কোথায়, এগুলো আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে যে এই ব্যাপারে নিয়মিত আপনি যদি কোনো ক্লাব সংগঠন চায় যে আমাদের এখানকার ছেলেরা বা বাড়ির লোকেরা শিখুক, সে ব্যবস্থা করা যাবে কিনা। সুতরাং আমাদের হাতে এগুলো তো শুনতে অনেক আমার খুব ভালো লাগছে, কিন্তু হাতে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। তো আমরা যদি এবারে চলে আসি, ধরুন যে আপনি যেটা বললেন যে কোনোভাবে দেখলে সেরকম পেশেন্ট দেখে লক্ষণগুলো বুঝে নিয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থাটা করতে হবে। তো আমাদের একটা জিনিস আপনারা দেখলেন যে হার্ট পাম্প করা, এইখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ধরুন আমাদের হার্ট, তারপরে তো একটা পাঁজর আছে, ঠিক, হ্যাঁ, তো এই যে উপর দিয়ে পাম্প করলে কি ওই পাঁজরের চাপটা পড়ে? পড়ছে, পেছনে থাকছে মেরুদণ্ড, এটা তো ফার্ম, হ্যাঁ, এবার আপনি এটাও ফার্ম, এই দুটো ফার্মের মাঝখানে আছে চাপ, যে আসলে পাঁজরের চাপটা দিচ্ছি আমি। এবার হচ্ছে কি, এই যে আমার ব্রেস্ট বোন যেটাকে আমরা বলি, এই স্টার্নাম বোনটার নিচের হাফ, লোয়ার হাফটায় যেখানে এসে দুটো খাঁচা মিশলো, এই লোয়ার হাফে আপনাকে পাম্প রাখতে হবে, হিল অফ দা। এইভাবে শিখতে পারবো না, এটার জন্য আলাদা ক্লাস করতে হবে। সেইটা আপনি বলুন যে আমরা কিভাবে ক্লাস করতে পারি, সাধারণ মানুষ কোথায় যে এটা এই সিপিআরটা শিখতে পারে। দেখুন আমি আপনাকে বলি, আমি আজকে এসেছি, কিন্তু নার্চি বলে একটা অর্গানাইজেশন আছে,
তরফ থেকে। নার্চি হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ অফ ইন্ডিয়া, এটা দুর্গাপুর শাখার আমি একজন কর্মী। এবার আমাদের নার্চির থেকে এটা বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা এটা সিপিআরটা করি দুর্গাপুরের পাবলিককে অ্যাওয়ার করার জন্য। ঠিক আছে, আপনারা যদি কোনো জায়গায় জানতে চান বা করতে চান ব্যবস্থা, বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। এটা প্রিয় দর্শকরা আপনারা অনুগ্রহ করে শুনুন, ডাক্তারবাবু এক্ষুনি আপনাদের বললেন যে আপনাদের অঞ্চলে কোনো ক্লাব, কোনো সংস্থা, অনেক বিজ্ঞান মঞ্চের হয়ে অনেকে কাজ করেন, তারা যদি এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল হতে চান এবং হাতে কলমে শিখতে চান কাজটা, তারা কিন্তু দয়া করে যোগাযোগ করতে পারেন ডক্টর তাপস কুমার ভৌমিকের সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলের সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দেবো ডক্টরবাবুর সঙ্গে। আপনারা কিন্তু এগুলো করুন, যাতে হঠাৎ বিপদ যদি হয় দিন দুপুরে বা রাত দুপুরে অনেকটা সামনে নিয়ে তারপরে তো ডাক্তারবাবু হাসপাতাল ইত্যাদিগুলো আছে, তো এটা আমাদের যদি হয় আপনার সঙ্গে যোগাযোগ করে একটা কোনো অসুবিধা কিছু ইতিমধ্যেই করতে শুরু করেছে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন স্কুলগুলো, আমরা সেখানে অ্যাওয়ার করতে চাই। আপনি যদি রাস্তার ধারেও আমি আই এম রেডি। এই যে স্কুলে বললেন, ধরুন স্কুলের ছাত্রছাত্রী যারা যাতে বয়স জানতে হবে, তাদের যে বয়স তাতে ওই কাজটা করতে পারবে। হ্যাঁ, যদি 9, 10, 11 হতে পারে না, এটা আমরা আমাদের অনেক দর্শকদের মধ্যে আমাদের অনেক স্কুল শিক্ষকরা রয়েছেন, বেশ কয়েকজন প্রধান শিক্ষক আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন। আমি তাদেরকে অনুরোধ করব যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিয়ে তাদের স্কুলে কোনো একদিন ধরে যদি এরকম ছেলে মেয়েদের শেখানো যায়, তাহলেও কিন্তু দেখুন এত কিছু আলোচনার পর, অনেক কিছু করার পর যদি একজন মানুষেরও প্রাণ বাঁচে, তার চেয়ে তো বড় পাওনা আর কিছু হয় না, তার চেয়ে কিছু হয় না। সুতরাং এমনিতে মনে হতে পারে, কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে যদি এই কাজটা শেখে এবং তার মধ্যে একজন যদি একজনের প্রাণ বাঁচাতে পারে, সেটা আমাদের কাছে অনেক পাওনা। সুতরাং আমি দুটো ঘটনার কথা বলি। হ্যাঁ বলুন। বন্দে ভারতে এই যে গত মাসেই হয়েছে, দুটো কেস ঘটেছে, তারা যেভাবে আমাদের সিপিআর দিয়েছেন সেটা দ্যাট ওয়াজ নট কারেক্ট, যার জন্য উনি মারা গেছেন খুব সম্ভবত। আর দ্বিতীয় যে বন্দে ভারতের উনি বেঁচে গেছেন, সেখানে নীলরতন সরকার মেডিকেল কলেজের একজন ডাক্তার ছিলেন বলে উনি সঠিকভাবে দিয়েছেন বলে বেঁচে গেছেন সিপিআর। না দেখুন, আমি এটা তো এই বিতর্কটার মধ্যে যেমন ধরুন ডাক্তারবাবু যে কাজটা পারবেন না, সাধারণ মানুষ পারবে যদি এমন কিছু, মানে তার জন্যই তো আশা, এটা অনেক ভরসার কথা, তার জন্যই তো শেখানো পারবে। একটা এবার অন্য কথা একটু আমরা যাই, মানে আমাদের খুব জরুরি আলোচনা করেছেন আজকে আপনি আমাদের সাথে, যে ধরুন ক্লাবগুলোতে যদি যারা চায় আপনার সঙ্গে যোগাযোগ আমাদের মাধ্যমে করলো, আপনাকে বলে দেবো, আপনারা করে দেবেন। আমি আপনাকে বলছি যে কিরকম সাড়া পাচ্ছেন, মানে যদি বলেন যে। ভীষণ সাড়া পাচ্ছি। আমরা এটা মাস 3 হলো শুরু করেছি। আমাদের নার্চির মিটিংয়ে একজন উঠে দাঁড়িয়ে বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে করা যায় কিনা। তা আমরা করলাম, সবার ভালো লাগলো। তখন আমাকে বলা হলো যে আপনি এটা করুন ক্লাবে বা বিভিন্ন ইয়েতে। তো এখন অলরেডি আমি বিজ্ঞান মঞ্চের 2টো প্রোগ্রাম করে ফেলেছি, তারপর নার্চির 3-4টে প্রোগ্রাম করে ফেলেছি, আপনারা ডেকেছেন। আচ্ছা, নার্সিং কোর্সে এটা আছে? কোনটা? মানে অবশ্যই আছে, আছে না, মানে কারণ সঙ্গে সঙ্গে ধরুন একটা হাসপাতালেও, বড় হাসপাতালে বেসিক জিনিস, বেসিক লাইফ এটা নিশ্চয়ই আছে আমার মনে হয়। অবশ্যই, কারণ ধরুন ডাক্তারবাবু তো পেশেন্ট দেখছেন, কিন্তু রোগীর খুব কাছাকাছি জায়গাতে থাকেন নার্স, মানে একদম যে কোনো সময় নার্স টেকনিশিয়ান যারা আছে তাদের প্রত্যেকে জানে দেশ নো না, কিন্তু এটা শুধু যে ডাক্তারবাবু, নার্স বা হাসপাতাল কর্মচারীদের কাজ তা না, বাড়িতে বাড়িতে এটা জানা থাকলে পরেও হয়তো কোনো মানুষের প্রাণ বেঁচে যাবে তার জন্য। সুতরাং এটা অত্যন্ত জরুরি ব্যাপার। তো ডাক্তারবাবু এইটা মানে মেথডটা তো বলা হলো না, কিন্তু সময় আছে কি? হ্যাঁ বলুন কত মেথডটা, যেটা মেথডটা একটু তাড়াতাড়ি করবে, আমাদের হাতে সময় একদম কমে যাচ্ছে। ওই যে বলেছি আপনাকে যে লোয়ার হাফ অফ দি স্টারনামে আপনি হাত রেখে তার উপরে এটা আরেকটা হাত রেখে যে হিল দিয়ে, হিল অফ দা হ্যান্ড দিয়ে আপনি প্রেস করবেন 1, 2, 3, 4 করে 30 বার করতে হবে। 30 বার করার পরে আপনি মাউথ টু মাউথ ব্রিদিং দেবেন। ঠিক আছে, মুখটা পরিষ্কার করে, এয়ারওয়েটা পরিষ্কার করার পরে আপনি, মানে মুখ আছে তো পেশেন্টের, আপনি এমনভাবে দেবেন যাতে কোনো মানে ফাঁক না থাকে। এরকম নিঃশ্বাস নিলেন, শ্বাস দিলেন 1 সেকেন্ড ধরে, ঠিক আছে, 2 বার দিলেন, তাহলে 30 চেস্ট কম্প্রেশন আর 2 বার মাউথ টু মাউথ ব্রিদিং, 30:2।
হলো। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানটায় সময় কমে যাচ্ছে, কিন্তু আর ডাক্তার দুটো জিনিস জানা আছে। একটা হচ্ছে আমি শুনেছি যে সদ্যজাত শিশুকে অনেক সময় ওই এটা একটা প্রসেস আছে। একদম একদম। দ্বিতীয় যখন সে ক্রাইটা হচ্ছে না, জাস্ট আফটার ক্রাই হচ্ছে না, তখন তার এয়ারওয়েটা পরিষ্কার করার পরে আমরা মাউথ টু মাউথ দিয়ে তাদেরকে এবং কার্ডিয়াক মেসেজ দিয়ে খুবই সাকসেস হয়ে যাবে একদম। কিন্তু আরেকটা জিনিস বলছি, ধরুন আমরা এটা পরিচিত হয়েছি বেশি করে করোনার সময়, যে ওই অক্সিজেন নামার জন্য ছোট ছোট সিলিন্ডার বাড়িতে বাড়িতে তখন ছিল। হ্যাঁ, তো সেটা দিয়ে কিছু কাজ করা যায় এই ক্ষেত্রে। হাতের কাছে যদি অক্সিজেন সিলিন্ডার থাকে, পু না দিয়ে না তখন হবে না। ও যদি নিঃশ্বাস নেয় তখন মেইনটেইন করতে পারবেন আপনি। তো এইটা আমি বলছি যে যত সহজে শুনলাম, কাজটা শিখতে হবে। শেখার জন্য ব্যবস্থা আছে, ডাক্তারবাবুরা আছেন এবং উৎসাহ নিয়ে আছেন, নিজেদের শ্রম দিয়ে খরচ দিয়ে তারা যাচ্ছেন, শেখাচ্ছেন। আপনারা দর্শকদের মধ্যে কেউ যদি উৎসাহিত হন, বিশেষ করে এই সিপিআর ব্যাপারটা, একজনের প্রাণ বেঁচে যাবে খালি আপনার সহায়তায়, তাহলে আমাদের জানাবেন। ডাক্তারবাবু, আজকে না সময় সত্যি কমে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে সম্পূর্ণ হলো না, আমারই মন ভরলো না। আরেকদিন বসবো আমরা, একটু প্রস্তুত হয়ে আর একটু ভালো করে বসবো। কোনো অসুবিধা। আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি এসে এতটা বললেন। আমাদের দর্শকরা প্রশ্নগুলো প্রায় সবগুলো করেছি, অনেকগুলোই একটু কিছু না জানা ছেলে মানুষের প্রশ্ন হয়েছে, কিন্তু সবটা জানবো সাধারণ মানুষের জানার জন্য। প্রিয় দর্শকদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, ডাক্তারবাবুকেও ধন্যবাদ। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা সোশ্যাল এক্সপ্রেসে আপনাদের দরবারে হাজির হব। সামনের সপ্তাহে, সামনের বুধবার ভুলবেন না। আমাদের দুর্গাপুরে পরিবেশ সংগঠন আছে গ্রিন ভলেন্টিয়ার্স, তারা তো এই বছরে আপনারা জানেন পরিবেশ দিবসের স্পেশাল ছিল যে প্লাস্টিক দূষণের বিরোধিতা করা। তো এবারে এখানকার গ্রিন ভলেন্টিয়ার এই সংগঠনটি এবারে যে রথের মেলা হয় আমাদের দুর্গাপুরে, সেই রথের মেলায় ঠিক করেছেন যে তারা কোনো রকমের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করতে দেবেন না, এবং তারা সেই জায়গায় সচেষ্ট হচ্ছে, চেষ্টা করছেন। তো তাদের সেই গ্রিন ভলেন্টিয়ার্সদের একজন ভলেন্টিয়ার্স আগামী বুধবার 25 তারিখ আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন, তার সঙ্গে আলোচনা করব। আপনারা এই প্লাস্টিক দূষণ কিভাবে দূর করতে পারেন সেভাবে আপনাদেরও প্রশ্ন থাকলে আমাদের এই সপ্তাহের মধ্যে জানাবেন। দেখতে ভুলবেন না, সামনের বুধবার বিকেল 4টে। আজকের মতো নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।